এর নোট রাখতে হবে আসলে, সত্যি কথা এটা। এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে তোমাদের মধ্যে কি কোনো কিউরিওসিটি কাজ করে? নোট তো রাখো, ফাইন, তারপর আবার ওটা দেখো, নতুন ওই দেখার পরে কোনোটা কি নিজে থেকে করার চেষ্টা করো লেকচারের মধ্যে, যে এটা ম্যাডাম এখনো পড়ায় নাই, আমি একটু দেখি, এরকম কি কখনো মনে হয়? জাস্ট জিজ্ঞেস করছে, এটা তোমার করতেই হবে আমি তা বলি নাই, জাস্ট জিজ্ঞেস করছি। ম্যাম আপনি যেটা পড়ান না সেটা দেখি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তার মানে আমি যে কোয়েশ্চেনটা করলাম যে এটা কেউ চেষ্টা করেছো কিনা, সেটা অ্যান্সার হচ্ছে যে আমরা কেউ চেষ্টা করি নাই, তাই তো? রাইট ম্যাম ইউজুয়ালি আচ্ছা, যেগুলা ওইগুলাই যে আবার ট্রাই করেছো, ওইগুলো কি মিলেছে, করতে পেরেছো? করতে পারছো আবার, আচ্ছা ঠিক আছে, ফাইন। আর এইটা কেউই করো নাই আর, তাই না? মানে যেটা এটা করাই নাই, এটা কেউ চেষ্টা করো নাই, তাই তো? মিস লেকচার 1 টা ধরা হয়েছে, মানে লেকচার 2 টা ধরা হয়নি। ওকে, লেকচার 2 থেকে আমি শুধু ওই গাউসিয়ান এলিমিনেশন করেছিলাম, ওটা তাহলে করতে পারো না, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখানে দেখো লিখেছে সলভ দ্য টু সিস্টেমস, সলভ দ্য টু সিস্টেমস। এখন দেখো তো দুইটা সিস্টেমের দিকে তাকাও, তাকে দেখো তো যে সিস্টেম দুইটার মধ্যে কোনো মিল অথবা অমিল আছে কিনা, এনি সিমিলারিটি অর ডিসিমিলারিটি। দুইটারই সবগুলোর আই গেস কোএফিসিয়েন্ট এবং ভ্যারিয়েবল গুলো সেম, বাট রেজাল্ট আর কি ডিফারেন্ট। আচ্ছা, তার মানে লেফট হ্যান্ড সাইডটা সেম, রাইট হ্যান্ড সাইডটা সেম না, তাই না? ইয়েস ম্যাম। The left hand side are the same, but the right hand side are not same. Okay, fine. এখন আমরা লাস্ট ক্লাসে যেরকম করেছিলাম যে আমার দুইটা সিস্টেম এখানে, আমি যখন বোর্ডে যাব আমাকে একটু বলতে পারবা সিস্টেম দুইটা ইকুয়েশনগুলো বলতে পারবে আমাকে, আমি বোর্ডে গেলে? তোমরা একটু নোট করে নাও, তারপর আমি বোর্ডে যাই। ইয়েস ম্যাম, পারবো। আচ্ছা, তাহলে আমি বোর্ডে চলে যাই। হ্যাঁ, আমাকে একটু সিস্টেমটা বলো, দুইটা সিস্টেমই বলো সাইড বাই সাইড। x1 plus 2x2 x1 plus 2x2 minus 2x3 equal to 1. Okay. 2x1 plus 5x2 plus x3 equal to 9. x1 plus 3x2 plus 4x3 equal to 9. Then for it x1 পরেরটা তো লেফট সাইডটা সেম, তাই না? yes miss, same, just our result different. Minus 2x3 equal to 9. Equal to 9. x1 equal to minus 2. Okay, so both system 1 and system 2 have the same left side, but the right sides are different. এখন আমি সিস্টেম 1টা সলভ করতে চাই, as we have performed in the last class. লাস্ট ক্লাসে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে আমি ইকুয়েশন মানে সিস্টেম 1 কে সলভ করতে চাইলে আমি একটা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখব। So where we shall write the coefficients of the unknowns, first variable in the first column, second variable in the second column, third variable in the third column, and then put a separation line, and after the separation line we shall write the constants. Those are 1, 9 and 9. Okay,
If I write the augmented matrix for the second system, then I shall take the coefficients of the first variable, sorry, light. First variable in the first column, second variable, third variable. Put the separation line and write the constants. Now, when I shall start calculation for the first system, what shall I do? I shall choose the pivotal row and the pivot element, right? So my pivotal row is the first row, my pivot element is 1 for the first system. Achha. For the second system, my pivotal row is the first row and the pivot element is the first non-zero element 1. Achha, now for this first system, আমার প্রথম অপারেশন হচ্ছে R2 equal to R2 plus minus 2 into R1. Second systeme আমার প্রথম অপারেশন হচ্ছে R2 equal to R2 plus minus 2 into R1. Third row এর জন্য আমি লিখব R3 equal to R3 plus minus 1 into R1. Second system এর জন্য আমি লিখব R3 equal to R3 plus minus 1 into R1. আচ্ছা, এখন দেখো তো আমি কি একই কাজ দুই জায়গায় করছি না? Yes, ma'am. আমি কিসের উপর বেস করে এই অপারেশনগুলো লিখছি? লেফট সাইড কে বেস করে, তাই না? আর দুইটা সিস্টেমেরই লেফট সাইডটা সেম, এন্ড রাইট সাইডে যেটা আসবে সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। আমি লেফট সাইডকে ধরে যে অপারেশনগুলোকে চুজ করব, রাইট সাইডে আমার সেটার বাই প্রোডাক্ট আসবে। So is there any reason that I shall perform the same operation for the two different systems separately 2 times? এটা কি আমার টাইমকে ওয়েস্ট করবে না? আমার এটা কস্টলি হয়ে যাচ্ছে না আমার জন্য? জি ম্যাম। অপারেশন টাইম বেশি লাগছে, ইট ইজ কস্টলি। সেজন্য আমরা দুইবারে না করে আমরা একবারে করব। তো একবারে করার জন্য আমরা কি করব? একটা জিনিস করব, I shall just add the right side of the second system with the first system. Second system এর right side টা আমি first system এর এখানে নিয়ে আসব। 9 9 minus 2 because by product যেটাই আসবে একবারে চলে আসবে, তাই না? তাহলে I don't need the second augmented matrix. আমার এটা দরকার নেই। আমি ওয়ান স্টেপে আমি ক্যালকুলেশন করে ফেলবো দুইটার জন্য, দুই সিস্টেমের জন্য। ওকে, এটাই এখানে বলা হয়েছে যে ইফ টু সিস্টেমস হ্যাভ দ্য সেম ইকুয়েশনস, আই মিন সেম লেফট হ্যান্ড সাইড, the right hand side differs, then we can solve it in one step by just taking the right side and putting it in the right side of the augmented matrix. Okay, is that clear to? Yes, ma'am. Then by these operations I shall get an equivalent augmented matrix, which is of the form equivalent augmented matrix, where the first row will remain as it is, 1 2 minus 2, এখানে আসবে 1 আর ওখানে আসবে 9। আচ্ছা, in the second row according to the operation we shall get 0 1 5, এখানে আসবে 7 আর ওখানে আসবে -9।
আচ্ছা থার্ড রোতে আমি পাবো 0 1 6 8 minus 11. Okay, so the job of the first pivotal row is done. Now we shall move to the second pivotal row and choose the second pivot element, which is already 1. So the next operation is R3 equal to R3 plus minus 1 times R2. So the augmented matrix, equivalent augmented matrix will be of the form. আচ্ছা ম্যাম, আমরা কি থার্ড রোর যে লাস্ট এলিমেন্ট -11 এখানে কি -7 হবে না? আমরা কি করেছি R3 এর সাথে আমি -1 টাইমস R1 অ্যাড করেছি। তাহলে R3 তে ছিল এখানে -2 আর ওখানে 9 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে -9, দুটোকে অ্যাড করলে -2। আচ্ছা আচ্ছা, আমি এর -2 মিস করছি। ওকে, দেখো তো ঠিক আছে কিনা। Yes, miss. Okay, so now from here we can go back and write the two different systems. First system টা হবে হলো লেফট সাইড, তো লেফট সাইড থেকে আসছে x1 plus 2x2 minus 2x3 equal to 1, x2 plus 5x3 equal to 7 and x3 equal to 1. এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম। সেকেন্ড সিস্টেম যদি লিখি তাহলে আসবে x1 plus 2x2 minus 2x3 equal to 9, x2 plus 5x3 equal to -9 and x3 equal to -2, right? তাহলে ফার্স্ট সিস্টেমের জন্য আমি পাচ্ছি x3 equal to 1, x3 equal to 1, so x2 will be equal to 7 minus 5, that is 2, and x1 is equal to 1 minus 1 minus 2x2, that is -4, plus 2x3, that is plus 2, তার মানে হচ্ছে -1, x1 equal to -1। তাহলে ফার্স্ট সিস্টেমের জন্য আমি পাচ্ছি সলিউশন x equal to -1 2 1। আচ্ছা, এবার সেকেন্ড সিস্টেমের জন্য দেখি আমরা কি আসে। ফর দ্য সেকেন্ড সিস্টেম we have x3 equal to -2, so x3 equal to -2, so x2 is equal to -9 plus 10, তার মানে 1, আর x1 equal to আসবে 9 minus 2x2, তার মানে -2, plus 2x3, তার মানে -4, sorry, -4। That means it is 3.
So the solution x for the second system is 3, 1, minus 2. তাহলে দেখো একবারে আমি দুইটা সিস্টেমের সলিউশন বের করতে পারলাম না। Yes, ma'am. হ্যাঁ, এইটাই কিন্তু ওরা এক্সারসাইজে বলেছে। Solve the two systems by doing elimination on a 3/5 augmented matrix and then performing 2 back substitutions, which we did. 3/5 augmented matrix is the 3টা row আর 5টা কলাম। এই augmented matrix এর উপরে পারফরম্যান্স করে গaussian elimination করে আমরা ফার্স্ট সিস্টেম এবং সেকেন্ড সিস্টেমের সলিউশন বের করলাম বাই ব্যাক সাবস্টিটিউশন। ওকে, জিনিসটা ক্লিয়ার আমাদের কাছে? Yes, ma'am. Now, there is another question, number 9. Given a system of the form minus m1 x1 plus x2 equal to b1 and minus m2 x1 plus x2 equal to b2. Please write this system in your lecture copy. Lecture copy te duta equation likho. Then let us read the question where m1, m2, b1 and b2 are constants. The first question is, show that the system will have a unique solution if m1 is not equal to m2. প্রথম কোশ্চেন হচ্ছে যে দেখাও যে সিস্টেমটার ইউনিক সলিউশন থাকবে যদি m1 এবং m2 আনইকুয়াল হয় তাহলে। So I'm going to the board. ইকুয়েশন গুলা হচ্ছে minus m1 x1 minus m1 x1 plus x2 equal to b1 minus m2 x1 plus x2 equal to b2. This where m1, m2, b1, b2 all are constants. All are constants. হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যে দেখাও যে show that the system will have a unique solution if m1 is not equal to m2. এরকম একটা কোশ্চেন যদি তোমাকে দেওয়া হয় তুমি কিভাবে সলভ করবা? তুমি কি করবা? সলভ করার কথা বাদ দাও, তুমি কি করবা প্রথমেই সেটা বলো। ধরো এটা তোমাকে দিয়েছে আর তুমি করবা কি? আমি m1 আর m2 এর একটা নরমাল একটা a and b কোন আমি সলিউশনটা বের করতে হবে। a and b ধরে তো লাভ নাই, m1 m2 থাকুক। আমরা একটা সিস্টেম দিলে প্রথমেই সলিউশন করার জন্য কি করি সেটা বলো। ম্যাম ওইটা অগমেন্টেড ম্যাট্রিক্স করব। এক্স্যাক্টলি, আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স লিখব। এখন আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে ম্যাথমেটিক্সের একটা প্রবলেম যখন আমাদেরকে দেওয়া হয় সলভ করতে, আমরা হয় কি এই ধরনের কোশ্চেন দেখলে আমরা একটু অ্যাংজাইটিতে পড়ে যাই এবং ভাবি যে কি করব, কারণ এখানে কোনো নাম্বার নাই। নাম্বার না থাকলে আমাদের মনে হয় যে এখন আমি কি করব, এটা কিভাবে প্রুফ করব। এটা তোমাদের স্কুল লেভেলও যারা ট্রিগোনোমেট্রি করেছো, ট্রিগোনোমেট্রি নিশ্চয়ই করেছো, কারণ তোমরা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, রাইট? ইয়েস ম্যাম। ওখানে এই ধরনের কিছু প্রুফ ছিল না ট্রিগোনোমেট্রিতে, বা কোঅর্ডিনেট জিওমেট্রিতেও ছিল। আর যখন এরকম প্রুফ করতে বলে তখনই আমরা একটু
ধাঁধার মধ্যে পড়ে যায় যে আসলে কি করতে হবে, কোন অ্যাপ্রোচটায় যাব। তোমার ধাঁধায় পড়ার কোনো দরকার নাই। তুমি ফার্স্টেই অগমেন্টেড ম্যাট্রিক্স লিখবা, যেভাবে সলিউশন করো ওইভাবে কাজ শুরু করবা। সো আমি এখন অগমেন্টেড ম্যাট্রিক্স লিখবো। হ্যাঁ, অগমেন্টেড ম্যাট্রিক্সে কি আসবে? -m1 1 b1 -m2 1 b2। এবার জাস্ট লাইক দ্য প্রিভিয়াস কেসেস আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সে যেভাবে কাজ করে আসছি ওভাবে কাজ করব। প্রথম কাজটা কি হবে বলো? ফার্স্টের রোটাকে মানে পিভট 1 বানাতে হবে। ওকে, তো এটা হচ্ছে পিভট -1 বানাতে হবে। তাহলে অপারেশনটা কি? R1 equals to R1 into M1 ইনটু -1/1। আচ্ছা ইয়া সরি। আচ্ছা ঠিক আছে, এই অপারেশনটা আমরা করি, করে দেখি কি আসে। এটা আসলো ঠিক না? এটা আসলো? Yes ma'am. আচ্ছা, এবার কি করব? নেক্সট Next এলিমেন্ট করব। yeah কি করব? -m2 টাকে 0 করে ফেলবো। 0 করব, রাইট। তো আমার অপারেশন কি হবে? R2 = R2 plus M1 into R1. কেন M1? Sorry, M2. তাহলে আমি কি পাবো দেখি। এটা হলো 0, এটা কি হবে? 1 -m2/m1, আর এখানে আসবে b2 -m2b1 divided by m1, তাই না? এটা আসলো। ঠিক আছে? Yes ma'am. আচ্ছা, এবার কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে যে show that the system will have a unique solution if m1 is not equal to m2। আচ্ছা, m1 m2 সমান না হলে কি হবে সেটা তো আমরা জানি না। আমরা ধরে নেই m1 যদি m2 এর সমান হয় তাহলে কি হবে, যদি অপোজিটটা হয় তাহলে কি হবে দেখো তো। if m1 equal to m2 তাহলে কি হয়? লাস্ট রোতে সব 0 হয়ে ফার্স্ট দুটো 0 হয়ে যাবে। এটা 0 হয়ে যায়, তাই না? Yeah. দুটা 0 হয়ে যায়। তাহলে যেটা হবে সেটা হলো যে আমার লাস্ট রো থেকে ইকুয়েশন আসবে 0 equal to b2 minus m1 b1 by m1, or in other words I shall get 0 equal to b2 minus b1। এটা পাবো, তাই না? Yes ma'am. আচ্ছা, এটা যদি পাই, এখানে তো বলে নাই যে b2 equal to b1 বা অন্য কোনো কথা বলে নাই। সো b2 যদি b1 এর সমান না হয়, b2 is not equal to b1, তাহলে এই ইকুয়েশনটা আমাকে কি বলছে? No solution. রাইট সাইডে এক্স্যাক্টলি নো সলিউশন। তার মানে যদি m1 এবং m2 সমান হয় তাহলে নো সলিউশন, যদি সমান হয় তাহলে নো সলিউশন। এবার আমরা দেখব যে অসমান হলে কি হবে। if m1 is not equal to m2 তাহলে
জিরো ধরলাম কেন? কোনটা? ওই যে মিস 1 মাইনাস m2 ওইখানে উপরে লিখছেন না মিস, ওইখানে লাইন টেনে জিরো দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছে। এখানে জিরো লিখলাম কেন? যদি ইফ m1 ইকুয়াল টু m2, তাহলে এটা m2 বাই m1 মানে 1 হয়ে যাবে না এটা? ইয়েস মিস। তাহলে 1 মাইনাস 1 জিরো হবে না? ইয়েস মিস। তাহলে 0 ইকুয়াল টু b2 মাইনাস b1 পাবো না? ইয়েস মিস। এটা পাবো? ইয়েস মিস। তাহলে কি নো সলিউশন হয়? ইয়েস মিস, বুঝছি। আচ্ছা, এবার আবার আমরা ধরি ইফ m1 নট ইকুয়াল টু m2, m1 m2 সমান না, তাহলে তো আর এখানে জিরো হবে না, তাই না? নন জিরো একটা নাম্বার থাকবে, রাইট? Yes, ma'am. তাহলে 1 minus m2 by m1, which is any number, into x2 equal to b2 minus m2 b1 divided by m1. এখন if I know the values of m1, m2, b1, b2, then I shall be able to calculate what is x2. x2 equal to কি আমি জানতে পারবো? Yes, ma'am. If I can calculate what is x2, from there I can calculate what is x1. Yeah. Yes, That ma'am. is, I shall get the unique solution. x2 এর value জানতে পারলে x1 এর value calculate করতে পারবো. So it will be a unique solution. Yes, ma'am. এটি তোরা বলেছে যে যদি show that if m1 is not equal to m2, then the system will have a unique solution. তাহলে ঠিক আছে, ওকে? Yes, ma'am. আচ্ছা, এবার পরের কোশ্চেনটা যাই। Show that if m1 equal to m2, then the system will be consistent only if b1 equal to b2. আমরা কিন্তু m1 equal to m2 ধরেছিলাম, সেখানে আমরা কি পেয়েছিলাম? যাও তো যাই দেখি। এই যে রেড কালার দিয়ে লেখা, if m1 equal to m2, then we get 0 equal to b2 minus b1. কারণ এই জিনিসটাকে আমরা বলেছি যে অ্যাবসার্ড, কারণ b2 এবং b1 সমান, এটা কেউ বলে নাই, আনইকুয়াল বলছিল। তাহলে যদি এটা সত্যি হতে হয়, তাহলে b2 equal to b1 হতে হবে না? Yes, ma'am. এটাই ওরা বুঝতে পেরেছে। তো তাহলে যদি m1 equal to m2 হয়, তাহলে the system will be consistent only if b1 equal to b2. তার মানে দুই পাশেই 0 equal to 0 পাবো। ওকে? থার্ড কোশ্চেন। Ma'am, আমরা তো অলরেডি এ তে এটা সলভ করেছি, সো বি তে আবার করতে হবে? হ্যাঁ, বি তে গিয়ে তুমি শুধু বলবা যে the system will be consistent, the system will be consistent when m1 equal to m2, if and only if b1 equal to b2. শুধুমাত্র যদি b1 b2 এর সমান হয়, তাহলে সিস্টেম কনসিস্টেন্ট হবে, নো সলিউশন হবে না। ওকে। আচ্ছা, এবার সি তে যাই। Give a geometric interpretation of parts A and B. পার্ট এ এবং বি এর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দাও। আচ্ছা, পার্ট এ তে কি বলেছে যে যদি m1 এবং m2 আনইকুয়াল হয়, তাহলে ইউনিক সলিউশন থাকবে। আচ্ছা, আমি একটু গ্রাফ আঁকার চেষ্টা করি।
ওরা বলেছে যে পার্ট এ তে বলেছে if m1 is not equal to m2, if m1 is not equal to m2, এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? m1 যদি m2 এর সমান না হয় তার মানে কি লাইন দুটো কেমন? কি সমান না লাইন দুটার? ও ইয়া ট্যাঙ্গেল লাইন সমান গ্রেডিয়েন্ট সমান না, রাইট? Yeah. ইয়েস ম্যাম তো গ্রেডিয়েন্ট সমান না হওয়া মানে ওটা প্যারালাল লাইন না, রাইট? ইয়েস ম্যাম দে আর নট প্যারালাল লাইনস। তার মানে একটা গ্রাফ যদি এটা হয় আরেকটা গ্রাফ হবে এটা, কারণ তাদের গ্রেডিয়েন্ট সমান না। হ্যাঁ, তাহলে বিতে কি বলছে? বিতে কি বলেছে? সরি, বিতে বলছে show that if m1 equal to m2 then the system will be consistent only if b1 equal to b2. তাহলে সেকেন্ড বিতে গিয়ে আমরা যদি আবার গ্রাফটা আঁকি তাহলে আমার m1 equal to m2 হতে হবে m1 equal to m2, m1 equal to m2 মানে কি? Parallel. প্যারালাল লাইন। তাহলে একটা লাইন যদি এটা হয় তাহলে আরেকটা লাইন এটার প্যারালাল হবে। এখন দুইটা যদি প্যারালাল লাইন হয় তাহলে কি ওদের সলিউশন থাকবে? No. থাকবে না। তাহলে সলিউশন থাকতে হলে, কনসিস্টেন্ট হতে হলে এটা যদি b1 এ ইন্টারসেক্ট করে ওটা b2 তে ইন্টারসেক্ট করতে পারবে না, ওটাকেও b1 এ ইন্টারসেক্ট করতে হবে। দুইটা লাইনকে ওভারল্যাপিং লাইন হতে হবে। এই লাইনটাও সেকেন্ড লাইনটাও ওভারল্যাপিং হলে ওদের মেনই সলিউশন হবে, আদারওয়াইজ কোনো সলিউশন হবে না। ওকে, এখন কি জিনিসটা ক্লিয়ার হয়েছে? মেনি সলিউশনটা যেটা আবার একটু বলবেন। মেনি সলিউশন মানে হচ্ছে যে এই লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টই সলিউশন। আচ্ছা, ম্যাথমেটিক্যালি মেনি সলিউশন কিভাবে করে, তাই না? এটা তোমার কোশ্চেন, তাই তো? আচ্ছা, তাহলে কি হবে? আমি একটা মাত্র ইকুয়েশন পাবো। ধরে নেই আমার ইকুয়েশনটা হচ্ছে, ধরে নিচ্ছি ইকুয়েশনটা হচ্ছে 2x1 প্লাস x2 ইকুয়াল টু 3। একটা ইকুয়েশন পাচ্ছি কারণ সেকেন্ড ইকুয়েশনটা 0 হয়ে গেছে, 0 ইকুয়াল টু 0। তাহলে এই একটা ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি যে x1 ইকুয়াল টু হাফ অফ 3 মাইনাস x2, রাইট? ইয়েস ম্যাম। আর x2 এর সলিউশন তো আমি বের করতে পারছি না, x2 তো কোনো পার্টিকুলার ভ্যালু পাচ্ছি না। তাহলে আমি x2 কে ধরে নেব t। তাহলে x1 হবে 3/2 মাইনাস হাফ t। এখন t এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে x1 হবে 3/2, x2 হবে 0। t এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে x1 হবে 1 আর x2 হবে 1। তার মানে t এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি ডিফারেন্ট পয়েন্ট পাবো, কোঅর্ডিনেট পাবো। ইয়েস ম্যাম। সেই সবগুলোকে আমি যদি একসাথে করে সেট বানাই সেটা হবে সলিউশন সেট। সো ম্যাম আর একটু ভাইয়া, আমার যখন m1 এবং n2 ইকুয়াল হইতেছে তো আমি বলতেছি দুটো প্যারালাল, তাই তো? সো এখানে কি আমার মানে প্যারালাল যখন হবে তখন কি সলিউশন থাকবে না সেটা বলতেছি হ্যাঁ, আমরা? নো সলিউশন। হ্যাঁ, নো সলিউশন। সো এমনও তো হতে পারে যে মানে আমার যে মানে লাইনটা আছে ঠিক ওইটার উপরে আরেকটা লাইন আসছে, এইটাই বললাম আমি, ওইটার উপরে যদি আরেকটা লাইন হয় তাহলে সলিউশন থাকছে। তার মানে b1 ইকুয়াল টু b2 হতে হবে। m1 ইকুয়াল টু যদি m2 হয় তাহলে সলিউশন তখনই থাকবে যখন শুধুমাত্র b1 ইকুয়াল টু b2 হচ্ছে। তার মানে লাইন দুটো আসলে ওভারল্যাপিং লাইন হচ্ছে। ওকে, ঠিক আছে? তাহলে আমরা ধরতে পারছি ব্যাপারটা কি হলো,
আচ্ছা, I have discussed about the row echelon form in the last class. তো এটা আমি আর রিপিট করছি না, এটা অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। ম্যাম এখানে একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো। আমি তো অ্যাড্রপের পরে এসেছি, পিভট রোটা কোনটা হবে যেখানে ওয়ান থাকবে? সবসময় আমি শুরু করবো প্রথমটা দিয়ে। পিভট রো আমি প্রথমটা দিয়েই শুরু করবো অলওয়েজ। এই যে দেখো প্রথমটা হচ্ছে পিভটাল রো। পিভটাল রোতে এই যে এই এলিমেন্টটা, সরি, এই যে এই এলিমেন্টটা, এটা হচ্ছে পিভট এলিমেন্ট। প্রথম কাজ হচ্ছে এই পিভট এলিমেন্ট দিয়ে এর নিচে যতগুলো, এই সেম কলামে যতগুলো নন জিরো নাম্বার আছে ওগুলাকে জিরো করতে হবে। when it is done, যখন এটা হয়ে গেল, এই যে যখন এই সবগুলো জিরো হয়ে গেল, তখন পিভটাল রো চেঞ্জ হয়ে সেকেন্ড রো পিভটাল রো হলো। ঠিক আছে, সেকেন্ড রো এসে পিভটাল রো হলো। এবার সেকেন্ড রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এই যে এই ওয়ানটা হচ্ছে আমার নিউ পিভট এলিমেন্ট, এবং যখনই ও নিউ পিভট এলিমেন্ট তখনই এর নিচে যা যা আছে নন জিরো নাম্বার এগুলোকে জিরো হয়ে যেতে হবে। সেজন্য আমরা এর পরের অপারেশনে চলে গেলাম। পরের অপারেশনে গিয়ে কি হলো, ওইখানে জিরো হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই যে নতুন যে পিভট এলিমেন্ট ওটা এগুলাকে জিরো করে ফেলেছে। সো দ্য জব অফ দিস পিভট এলিমেন্ট ইজ ডান। সো উই মুভ টু দ্য নেক্সট রো। তো আমরা থার্ড রোতে চলে আসছি। থার্ড রোর যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, দ্যাট ইজ 1, দিস ইজ দ্য পিভট এলিমেন্ট। এবার এই পিভট এলিমেন্ট দিয়ে এর নিচে যা যা আছে নন জিরো এগুলাকে জিরো করতে হবে। সো উইল ডু দ্যাট। করার পরে যে ফর্মটা আসলো সেটা হলো এটা। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? Do you have any more question? নো ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমি প্রসিড করি সামনের দিকে। নাও ওরা বলছে যে যদি এই দুটা নন জিরো নাম্বার না হয়ে এই দুটাও যদি জিরো জিরো হয়, তাহলে এই সিস্টেমটা একটা কনসিস্টেন্ট সিস্টেম, তার মানে এটা সলিউশন থাকবে। কিন্তু যদি এখানে জিরো জিরো না হয়ে অন্য নাম্বার হচ্ছিল যে প্রথমে, তখন ওটাকে আমরা ইনকনসিস্টেন্ট সিস্টেম বলছিলাম, তাই না? এই যে ইনকনসিস্টেন্ট সিস্টেম হচ্ছিল। তো যদি এরা জিরো জিরো হয় তাহলে সিস্টেমটা কনসিস্টেন্ট সিস্টেম। ওকে, নাও এই সিস্টেমের সলিউশন তাহলে কি? আমি এবার বোর্ডে যাব, তোমরা আমাকে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা একটু বলবা। হ্যাঁ, একটু প্লিজ নোট করে নাও সো দ্যাট ইউ ক্যান টেল মি দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স। এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমাকে একটু বলবা আমি যখন বোর্ডে যাব তখন। ওকে, হ্যাঁ, প্লিজ টেল মি দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স। Five ones. তারপর হচ্ছে 1 রাইট সাইডে, এটা মানে মাঝখানে ডিভাইড হবে লাস্ট ওয়ানের আগে। তারপর হচ্ছে ফার্স্ট 2, দেন দুইটা 1, দেন একটা 2, একটা 2, তারপর 0, দেন ফার্স্ট 4 আর 0, দেন 1 equals to 3, and the rest is all the zeros. Now this is called echelon form of the matrix. Oh, sorry. তাহলে echelon form
echelon form of the matrix. Now from the echelon form, we go back to the system equation. আমরা ইকুয়েশনটা লিখি। So we have these equations, okay? Last equation tells us that x5 equal to 3. যখন আমি x5 জেনে গেছি তারপরে আমি জানতে চাইবো what is x4, কিন্তু x4 এর ভ্যালু কি জানা সম্ভব? Is it possible? No, miss. No. Since we cannot calculate x4, therefore we consider that x4 equal to some free parameter s. ধরে নিলাম এটা s। তাহলে s যদি হয় তাহলে x3 এর ভ্যালু আমি সেকেন্ড ইকুয়েশন থেকে পাচ্ছি। It is minus 2x5 minus x4. So it is equal to minus 6 plus s. So I have x1 equal to x1 তখন পাইনি x2 x3 যখন জেনে গেলাম তখন আমার ক্যালকুলেট করতে হবে what is x2. Is there any way we can calculate x2? x2 বের করার কোনো সিস্টেম আছে এখানে? Now we have to consider it some variable. তাহলে x1 কত হবে? minus t plus 6 minus s sorry x1 equal to minus t and x2 minus x3 so it is plus 6 minus s তারপর plus x4 কত s তারপরে minus x5 হচ্ছে minus 3 so x1 equal to s and minus s will cancel so it is 3 minus t তাই না তাহলে আমার সলিউশন x কত হলো x1 is 3 minus t x2 is t x3 is minus 6 plus s and 4 is s 5 is 3 can we write it in this way মিস হ্যাঁ বলো মিস আমরা x2t না ধরে কি x1t ধরতে পারতাম হ্যাঁ ধরতে না x1t ধরতে পারতাম না আমাকে ব্যাক সাবস্টিটিউশন করতে হবে হ্যাঁ রিমেম্বার দ্যাট উই আর ডুইং পারফর্মিং ব্যাক সাবস্টিটিউশন তার মানে আমি পিছন দিক থেকে ভ্যারিয়েবলের ভ্যালু পাবো এইজন্য আমি লাস্টের ভ্যারিয়েবলের ভ্যালু আগে পাবো তার মানে x5 আগে পাবো x5 পাওয়ার পর আমার x4 পেতে হবে x4 এবং x5 এর ভ্যালু বসে আমি x3 পাবো x3 এই তিনটার ভ্যালু দিয়ে আবার আমি x2 পাবো তারপরে আমি গ্র্যাজুয়ালি
ব্যাক x1 ব্যাক সাবস্টিটিউশন করে আসবো, কাজে x1 কে আমি ধরতে পারবো না। ঠিক বুঝছি, সিরিয়াল মেনটেন করতে হবে। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করতে হবে। ওকে, তাহলে আমি সলিউশনটাকে এইভাবে লিখতে পারি। দেখো তো, কনস্ট্যান্ট গুলো নিয়ে একটা ভেক্টর লিখলাম, প্লাস এস কমন নিয়ে এস কোথায় কোথায় আছে দেখে আরেকটা ভেক্টর লিখলাম, প্লাস টি কমন নিয়ে আরেকটা ভেক্টর লিখলাম। এই সবগুলোকে অ্যাড করলে আমি এটা পাবো, এক্স পাবো, তাই না? এখন ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এস এন্ড টি, different set of values of s and t, different set of values of s and t, we will get different values for the solution. So this system has many solutions. This system has many solutions. Okay, জিনিসটা কি ক্লিয়ার হলো এবার? দেখো, এবার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। So is this clear to us? কখন ইউনিক সলিউশন, কখন মেনি সলিউশন, কখন নো সলিউশন? দেখো, কোশ্চেন থাকলে করো, না হলে আমি প্রসিড করি সামনের দিকে। হ্যাঁ ম্যাম, একটা সলিউশন থাকলে that would be consistent, and if there is many or zero solution then inconsistent. না, মেনি সলিউশন হলেও কনসিস্টেন্ট, Okay. ইনকনসিস্টেন্ট হলে ওই যে ওরকম অ্যাবসার্ড ইকুয়েশন আসবে। Okay. আচ্ছা, এখন এখানে দেখো ডেফিনেশন দিয়েছে, আমি একটু আগেই বলেছি যে ইচেলন ফর্ম কাকে বলে। এখানে ডেফিনেশন বলছে রো ইচেলন ফর্ম, রো ইচেলন ফর্ম, ইন শর্ট উই সে REF। ওকে, এটা ডেফিনেশন। এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি ইন রো ইচেলন ফর্ম, there are three conditions. First condition হচ্ছে if the first non-zero entry in each non-zero row is 1, তার মানে প্রত্যেকটা রোতে প্রথম নন-জিরো যে নাম্বারটা আসবে অ্যাপিয়ার করবে সেটা হবে 1. If row k does not consist entirely of zeros, the number of leading zero entries in row k plus 1 is greater than the number of leading zero entries in row k. তার মানে k plus row k, আচ্ছা ধরো k এর ভ্যালু যদি আমি ধরি 3, তাহলে থার্ড রোতে প্রথমে যতগুলো জিরো থাকবে ফোর্থ রোতে গিয়ে তার থেকে বেশি জিরো থাকবে প্রথমে। ওকে, আচ্ছা 3 নাম্বার বলছে if there are rows whose entries are all zero, they are below the rows having non-zero entries. তার মানে যে রোতে সবই জিরো সেই রোটা নন-জিরো রো গুলার নিচে থাকবে। এখন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, আমরা দেখবো যে কোনটা রো এচেলন ফর্মে আছে, কোনটা রো এচেলন ফর্মে নাই। আমরা এ দেখি, এ কি রো এচেলন ফর্মে আছে? যদি থাকে তাহলে কেন আছে, যদি না থাকে তাহলে কেন নাই? এ ম্যাট্রিক্স এ, এটা কি রো এচেলন ফর্মে? No, we need one, right? We need one. Very good. আচ্ছা, বি কি রো এচেলন ফর্মে আছে? Yeah. ওকে, হ্যাঁ, বি রো এচেলন ফর্মে আছে বিকজ ইন এভরি রো the first non-zero element is 1. আচ্ছা, সি কি রো এচেলন ফর্মে আছে? ম্যাম, ফার্স্ট এর রো আছে, বাট সেকেন্ড গুলো কি ম্যাটার করে? সেকেন্ডটাও ম্যাটার করে, কারণ সেকেন্ড রোতে যে লিডিং জিরো এলিমেন্ট গুলো জিরো, তারপর যে নন জিরো এলিমেন্ট সেটা 1, আর এখানে যেই রোটা এন্টায়ারলি জিরো সেটা সবার শেষে আছে। ঠিক আছে, তাহলে সিও রো এচেলন ফর্মে আছে। আচ্ছা, ডি কি রো এচেলন ফর্মে আছে?
ইয়েস ম্যাম আচ্ছা ওকে, ই কি রো এচেলন ফর্মে আছে? না ম্যাম না, যদি আমরা সুইচ করে দেই রো দুইটাকে তাহলে রো এচেলন ফর্মে আসবে। ওকে, আচ্ছা এফ কি রো এচেলন ফর্মে আছে? না ম্যাম না, যদি আমরা সুইচ করি তাহলে রো এচেলন ফর্মে আসবে। ভেরি গুড। তো এবার আমরা ম্যাম সুইচ করলে কিভাবে আসবে? ফার্স্টে তো 0। সুইচ করলে ফার্স্টে 0, কিন্তু প্রথম নন জিরো এলিমেন্টটা 1। ও ওকে। আচ্ছা এবার দেখো এই ডেফিনেশনে আসে, the process of using row operations 1, 2 and 3 to transfer a linear system into one whose augmented matrix is in row echelon form is called Gaussian elimination. এটা আমি আগেই বলেছি তাই না, যে প্রসেসটা যেটা আমরা ফলো করি ওটাকে Gaussian elimination প্রসেস বলে। ওকে, আচ্ছা এবার দেখো বলছে যে ওভার ডিটারমাইন্ড সিস্টেমস। Over-determined systems. A linear system is said to be over-determined if a linear system is said to be over-determined if there are more equations than unknowns. যদি ইকুয়েশনের নাম্বার আননোনের নাম্বারের চাইতে বেশি থাকে তাহলে ওই সিস্টেমটাকে ওভার ডিটারমাইন্ড সিস্টেম বলে। এখন দেখো তো এই যে एग्जांपल 4 এর এ কি ওভার ডিটারমাইন্ড সিস্টেম? আননোন কয়টা? 2টা। আর ইকুয়েশন কয়টা? 3টা। হ্যাঁ, সেজন্য এটা ওভার ডিটারমাইন্ড। বি ওভার ডিটারমাইন্ড। সি ওভার ডিটারমাইন্ড। আচ্ছা, তার মানে এটা আমরা বুঝলাম যে যে সিস্টেমে আননোনের চাইতে ইকুয়েশন বেশি থাকবে সেটাকে বলা হচ্ছে ওভার ডিটারমাইন্ড সিস্টেম। আচ্ছা এবার দেখো কি বলছে, সলিউশন করতে যাচ্ছে আমি এ কে, অগমেন্টেড ম্যাট্রিক্স লিখেছে, লিখে গাউসিয়ান এলিমিনেশন করলো, করার পরে আমার রো এচেলন ফর্মটা আসছে এটা। এটা কি কনসিস্টেন্ট? না ম্যাম ইনকনসিস্টেন্ট সিস্টেম, কারণ লাস্টের যে রো সেটা দেখা যাচ্ছে 0 = 1, সো ইট ইজ অ্যান ইনকনসিস্টেন্ট সিস্টেম। আচ্ছা এবার বি এর সলিউশন করতে দেখো। আচ্ছা না, আন্ডার ডিটারমাইন্ড সিস্টেম। আন্ডার ডিটারমাইন্ড সিস্টেমে বলছে যে ইফ দ্য নাম্বার অফ আননোনস is more than the number of equations, then the system is called an underdetermined system. এবার দেখো তো एग्जांपल গুলা। প্রথম एग्जांपले কয়টা আননোন? 3। 3। ইকুয়েশন 2টা। আচ্ছা তাহলে এখানে কয়টা আননোন? প্রথম সিস্টেম 3টা। 3টা। কয়টা? 2টা ইকুয়েশন, 3টা আননোন। তার মানে নাম্বার অফ ইকুয়েশন ইজ লেস দ্যান দ্য নাম্বার অফ আননোন। ইয়া। তাহলে এটা আন্ডার ডিটারমাইন্ড সিস্টেম। বি কি আন্ডার ডিটারমাইন্ড? ইয়েস ম্যাম। এখন দেখো যে এই আচ্ছা ঠিক আছে, তাহলে ওভার ডিটারমাইন্ড হবে যখন নাম্বার অফ ইকুয়েশন ইজ মোর দ্যান নাম্বার অফ আননোন, তখন হচ্ছে ওভার ডিটারমাইন্ড সিস্টেম। ওভার ডিটারমাইন্ড সিস্টেমের চান্সেস থাকে যে এটা ইনকনসিস্টেন্ট হবে। আমি বলছি না যে সব সময় হবে, বাট দেয়ার আর চান্সেস দ্যাট দ্য সিস্টেম উইল বি অ্যান ইনকনসিস্টেন্ট সিস্টেম। চান্সটা বেশি থাকে ওভার ডিটারমাইন্ড সিস্টেমে। আর আন্ডার ডিটারমাইন্ড সিস্টেমের কি চান্স থাকে বলো তো? আমার ইনকনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট হবে এবং মেনি সলিউশন হবে, তাই না? Yes, sir. তার মানে ম্যাম ওভার ডিটারমাইন্ড ইনকনসিস্টেন্ট আর সলিউশন কি হবে? আচ্ছা ওভার ডিটারমাইন্ডের চান্স থাকে যে ইনকনসিস্টেন্ট হবে, চান্স থাকে, আমি বলছি না যে হবেই, আচ্ছা। একটু চান্স থাকে ইনকনসিস্টেন্ট হবে। কিন্তু আন্ডার ডিটারমাইন্ডে ইনকনসিস্টেন্ট হওয়ার চান্সটা কম, মেনি সলিউশন হবে এটা কনফার্ম।
কারণ আমার ইকুয়েশন নাম্বার ভ্যারিয়েবলের নাম্বারের চাইতে কম, কাজে সবসময় কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি জানবো না, সেই জন্য মেনি সলিউশন হয় আন্ডার ডিটারমাইন্ড সিস্টেমে। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে রিডিউসড রো ইচেলন ফর্ম, যেটাকে আমরা শর্টে বলি RREF, রিডিউসড রো ইচেলন ফর্ম। কোনটাকে রিডিউসড রো ইচেলন ফর্ম বলে? এ ম্যাট্রিক্স ইজ সেড টু বি ইন রিডিউসড রো ইচেলন ফর্ম if the matrix is in row echelon form. First of all, ম্যাট্রিক্সটাকে রো echelon ফর্মে থাকতে হবে। তারপর সেকেন্ড হচ্ছে the first non-zero entry in each row is the only non-zero entry in its column. তার মানে যেই রোতে ফার্স্ট নন-জিরো এলিমেন্ট, মানে প্রথম কথা হচ্ছে যে ইচেলন ফর্মে আছে, রো echelon ফর্মে আছে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে রো echelon ফর্মের যেই এন্ট্রিতে 1 আছে সেই কলামে ওইটা ছাড়া আর অন্য কোনো নন জিরো এলিমেন্ট নাই। এবার আমরা এই ম্যাট্রিক্সগুলো দেখি। প্রথম যে ম্যাট্রিক্সটা, এটা কি রো echelon ফর্মে আছে? প্রথম ম্যাট্রিক্সটা, ইয়েস ম্যাম। আচ্ছা, এবং যেই কলামে 1 আছে সেই কলামে ওইটা ছাড়া অন্য কোনো নন জিরো নাম্বার নাই, তাই না? কাজে এটা রিডিউস রো echelon ফর্মে আছে। এবার সেকেন্ডটাতে যাই, এটা কি রো echelon ফর্মে আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার দেখো যেখানে 1, যে পিভটগুলো 1, ওই কলামে কোনো নন জিরো নাম্বার নাই। এই যে এই কলামে কোনো নন জিরো নাম্বার নাই, এই কলামে কোনো নন জিরো নাম্বার নাই। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে এখানে তো একটা 1 আছে, এখানে যে 2 আর 3 আছে, এটা কি, এই ম্যাট্রিক্সটা কি রিডিউস রো echelon ফর্মে আছে? না ম্যাম। আছে, কারণ ওরা বলছে যে প্রথম নন জিরো এলিমেন্ট ইজ 1, প্রথম নন জিরো এলিমেন্ট ইজ 1, প্রথম নন জিরো এলিমেন্ট ইজ 1, প্রথম নন জিরো এলিমেন্ট ইজ 1। এই 1টা কিন্তু প্রথম নন জিরো এলিমেন্ট না, রাইট? ইয়েস ম্যাম। কাজে ওটাকে আমরা ওভারলুক করবো, ওটা আমার কনসিডার করার দরকার নাই। শুধুমাত্র প্রথম এলিমেন্ট, হ্যাঁ, প্রথম নন জিরো এলিমেন্ট 1 হতে হবে, এবং ওই 1 গুলো যেই কলামে আছে ওই কলামে আর কোনো নন জিরো এলিমেন্ট থাকবে না, জিরো হবে সব। সো ম্যাম, আমার যে থার্ড রো যে প্রথম যে মানে এন্ট্রি পয়েন্ট 1 আছে, এটা তো মানে বটম ইকুয়েশন, বাট উপরে যে ইকুয়েশন গুলো ওগুলো তো জিরো মাস্ট থাকা লাগবে, থাকতে হবে ওই কলামে, ওই 1 ছাড়া আর অন্য কোনো নন জিরো নাম্বার থাকবে না। আচ্ছা, এবার দেখো যে এর পরের ম্যাট্রিক্সটা কি রিডিউস রো echelon ফর্মে আছে? এটা আচ্ছা, কারণ এই যে প্রথম নন জিরো এলিমেন্ট 1, এই কলামে আর কোনো নন জিরো নাম্বার নাই। আবার সেকেন্ড রোতে এসে প্রথম নন জিরো এলিমেন্ট 1, এই কলামে আর অন্য কোনো নন জিরো নাম্বার নাই। আচ্ছা, এবার এটা লাস্ট একটা রিডিউস রো echelon ফর্মে আছে? ইয়েস ম্যাম, আছে। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল 6 এ বলছে ইউজ গাউস জর্ডান রিডাকশন টু সলভ দ্য সিস্টেম। এতক্ষণ আমরা বলে আসছিলাম গাউসেস এলিমিনেশন মেথড, তাই না? এখন আবার আরেকটা টার্ম যোগ করছে, জর্ডান, গাউস জর্ডান রিডাকশন টু সলভ দ্য সিস্টেম। তার মানে গাউসের সাথে আবার আরো কিছু অপারেশন অ্যাড করছে জর্ডান। গাউসেস এলিমিনেশন থেকে আমরা সাধারণত বলি ফরওয়ার্ড এলিমিনেশন। জর্ডান যেটা করেছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড এলিমিনেশন। When forward elimination is done, then we start backward elimination. That is Gauss-Jordan elimination method. এখন এখানে এক্সাম্পল আমরা দেখি Gauss-Jordan elimination। প্রথমে গাউসেস এলিমিনেশন করছে, এই যে প্রথম পিভট এলিমেন্ট -1 ছিল। আচ্ছা, আমি বলেছি যে -1 কে আমরা 1 করে নিব, রাইট? ওরা -1 কে 1 করে নাই, আমরা কিন্তু 1 করে নিব যখন কাজ করব তখন, ঠিক আছে? বাট প্রসেসটা কিন্তু ওটা ফলো করতেছে। দেখো, এই -1টা যে ফার্স্ট পিভট, ওটাকে দিয়ে প্রথমে এই নিচের এলিমেন্টগুলোকে 0 করেছে। দেন দে মুভ টু দ্য সেকেন্ড রো। সেকেন্ড রোতে এসে ফার্স্ট নন জিরো এলিমেন্ট হচ্ছে 4। আমি বলেছি আমরা 1 করে নিব, ওরা করে নাই। আচ্ছা, ঠিক আছে, ফাইন।
করে নাই, বাট এই 4টা থেকে গেল, এর নিচে যে এলিমেন্ট ছিল 1 ওটা হয়ে গেল 0। ওকে, আচ্ছা এরপরে কি করবে, থার্ড যে রো সেটাতে চলে আসলো। এখানে এসে ফার্স্ট নন জিরো এলিমেন্ট হচ্ছে এই -3। ওরা কি করছে, এই রোটাকে 3 দিয়ে ডিভাইড করে, যে -3 দিয়ে ডিভাইড করে যে 1 -1 পাচ্ছে, ঠিক আছে। ওকে, ওরা কি করেছে দেখো, ওরা প্রথমে এটাকে 1 এ ট্রান্সফার না করে পরে গিয়ে করছে সবগুলাকে। এই থার্ড রোকে 3 দিয়ে -3 দিয়ে ডিভাইড করছে, সেকেন্ড রোকে 4 দিয়ে ডিভাইড করেছে, ফার্স্ট রোকে -1 দিয়ে মাল্টিপ্লাই করেছে, করে প্রত্যেকটা পিভট এলিমেন্টকে 1 এ ট্রান্সফার করছে। দেখো ঠিক আছে, বুঝতে পারছি আমরা? Yes, ma'am. Yes, ma'am. তাহলে এটা কি এখন রো ইচেলন ফর্মে আসছে? এই জি ম্যাট্রিক্সটা ম্যাম, আসছে। আসছে। এরপরে ওরা কি শুরু করলো দেখো, এই যে লাস্ট যে আমার পিভট এলিমেন্ট 1, এইটাকে দিয়ে এর উপরে যে দুইটা এলিমেন্ট আছে -1 আর +1, রো 2 এবং রো 1 এ এই দুইটাকে এলিমিনেট করবে, 0 বানাবে। এই যে এই দুইটাকে 0 করে দিচ্ছে। When it is done, then they move back to the previous pivot element 1. এই যে previous pivot element 1 আসছে, এই 1 কে দিয়ে এর উপরে যে -1টা আছে এটাকে এলিমিনেট করে 0 বানিয়ে দিচ্ছে। এখন আমরা এইখান থেকে রো ইচেলন ফর্ম থেকে আমরা ক্যালকুলেশনটা শুরু করব। এটা আমরা দেখব করে। হ্যাঁ, আমি বোর্ডে যাব, তোমরা আমাকে এটা একটু নোট করো, রো ইচেলন ফর্মের ম্যাট্রিক্সটাকে নোট করো, ওটা আমাকে একটু বলবা আমি যখন বোর্ডে যাব। Ma'am, echelon form আর row echelon form এর ডিফারেন্সটা কি? রো ইচেলন ফর্মে ইচেলন ফর্ম আর রো ইচেলন ফর্ম একই জিনিস। আচ্ছা, okay. আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমাকে বলবা, হ্যাঁ, আমি যখন বোর্ডে যাব তখন। ম্যাম, যেতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, ওকে। হ্যাঁ, এবার ম্যাট্রিক্সটা আমাকে একটু বল। 1 -1 1 -3 0 ডিভাইড হবে 3 and 0 মাঝখানে এটা ডিভাইড হবে না, সরি, ও 3 and 0 মাঝখানে ডিভাইড। তারপর 0 1 -1 2 0, তারপর দুইটা 0 1 -1 0। এটাকে বলছি আমরা রো ইচেলন ফর্ম, শর্টে আমরা বলবো REF। Now we shall start Jordan elimination. জর্ডান এলিমিনেশনটা আমরা শুরু করি শেষের থেকে। তাহলে শেষের পিভট এলিমেন্ট হচ্ছে এটা, লাস্ট পিভট হচ্ছে এটা, এটার উপরে যত নন জিরো এলিমেন্ট আছে এগুলাকে আমরা এলিমিনেট করব। সো এবার আমরা অপারেশনটা পারফর্ম করবো এভাবে যে রো 2 ইকুয়াল টু রো 2 প্লাস রো 3 and রো 1 ইকুয়াল টু রো 1 প্লাস -1 ইন্টু রো 3। ওকে, তাহলে যেটা আমি পাবো সেটা এই শেপ নেবে। লাস্ট রোটা যা ছিল তাই থাকবে, সেকেন্ড রোটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য অপারেশন। কাজে এটা হয়ে যাবে 0 1, এটা হচ্ছে 0, দুটাকে আমরা অ্যাড করছি তাই না, রো 2 কে রো 3 এর সাথে অ্যাড করছি, কাজে এটা হবে 1, এটা হচ্ছে 0। আচ্ছা, ফার্স্ট রো চেঞ্জ হবে, প্রথমে যেটা প্রথম রো এর সাথে
লাস্ট রোকে আচ্ছা প্রথম রো থেকে লাস্ট রোকে সাবট্রাক্ট করব, তাহলে 1 মাইনাস 1 এটা 0, ওর থেকে এটা সাবট্রাক্ট করলে হবে -2 0। এইবার আমরা এই পিভটের কাজ শেষ, we shall go back to the previous to that pivot, so this is the previous pivot। এই পিভটের উপরে যেটা আছে -1 এইটাকে এলিমিনেট করতে হবে। সো আমাদের নেক্সট অপারেশন হচ্ছে r1 ইকুয়াল টু r1 প্লাস r2। সো এবার যে ইকুইভ্যালেন্স ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে লাস্ট টু রো যা ছিল তাই থাকবে, ফার্স্ট রোটা চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন। সো 1 প্লাস 0 হচ্ছে 0, -1 প্লাস 1 হবে 0, আচ্ছা 1 প্লাস 0 হচ্ছে 1, -1 প্লাস 1 হচ্ছে 0, 0 প্লাস 0 হবে 0, -2 প্লাস 1 হয়ে যাচ্ছে -1, আর এটা থাকতেছে 0। এখন দেখো যে প্রত্যেকটা রোতে যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট সেটা যে কলামে আছে ওই কলামে ওই নাম্বার ছাড়া আর কিছু নাই। ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট ওটা ছাড়া ওই কলামে আর কোনো নন জিরো এলিমেন্ট নাই, ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট ওটা ছাড়া ওই কলামে আর কোনো নন জিরো এলিমেন্ট নাই। সো দ্য সিস্টেম ইজ ট্রান্সফার্ড টু রিডিউসড রো echelon ফর্ম, যেটাকে শর্টে আমরা বলি RREF, এটাকে আমরা শর্টে বলি RREF। ওকে, ঠিক আছে। আচ্ছা এইটা করে সুবিধাটা কি? সুবিধাটা হলো এখান থেকে যদি আমি সিস্টেম মানে ইকুয়েশন গুলি আবার লিখি তাহলে লাস্ট রো থেকে আমি পাবো x3 মাইনাস x4 ইকুয়াল টু 0, যেটা আমাকে বলছে যে x3 ইকুয়াল টু x4 এবং x4 এর ভ্যালু বের করার কোনো উপায় নাই, সেজন্য আমরা ধরে নিব x4 ইকুয়াল টু সাম প্যারামিটার s which implies x3 ইকুয়াল টু s। আচ্ছা এবার এর আগের ইকুয়েশনে গিয়ে আমি পাচ্ছি x2 plus x4 equal to 0, which implies that x2 equal to minus x4, that means it is minus s, আর ফার্স্ট ইকুয়েশন থেকে পাচ্ছি x1 minus x4 equal to 0, so x1 is equal to x4, তার মানে x1 is also s। তাহলে সলিউশন x is equal to x1 which is s, x2 which is minus s, x3 s, and x4 is s। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি s কমন নিয়ে 1 minus 1 1 1 এটা লেখা যায়। এখন s এর ভ্যালু যদি তুমি 0 ধরো তাহলে x হবে 0, সব 0 হয়ে যাবে। s যদি 1 হয় তাহলে হবে 1 minus 1 1 1, s যদি 2 হয় তাহলে হবে 2 minus 2 2 2, s যদি -1 হয় তাহলে হবে -1 1 -1 -1। তার মানে s এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে সলিউশনটা কি হবে। তাহলে এটা কি মেনি সলিউশন না? Yes, ma'am. তাহলে এটাকে আমরা বলছি রিডিউস রো এচেলন ফর্মে গেলে আমরা আরো র‍্যাপিডলি সলিউশনটা লিখতে পারি। ওকে, এইটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে এই লেকচারে এইটুকুই আছে, বাকি এক্সারসাইজ গুলো তোমরা দেখবা, নিজেরা করার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইসের পরে আফটার দ্য ঈদ হলিডেজ, তাই না? হ্যাঁ, আফটার দ্য ঈদ হলিডেজ। তাহলে এই পর্যন্ত লেকচার 1 এন্ড লেকচার 2 তোমরা সবাই চেষ্টা করবা, পড়বা এবং এই প্রবলেমগুলো চেষ্টা করবা। ঈদের পরে আমরা প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো ফার্স্টে, তারপর আমরা নতুন টপিকে যাব। ওকে, এবং ঈদের পরে কিন্তু আজকে আমাদের 4th ক্লাস, সো আমাদের কিন্তু ক্লাস টেস্টটা কাছে চলে আসতেছে, তাই না? ইয়েস ম্যাম। ওকে, সো ঈদ হলিডে তো অবশ্যই ঈদ এনজয় করবা, তারপরে লম্বা একটা গ্যাপ, সো তোমরা একটু পড়াশোনাও করবা।
সো ঈদ মোবারক এভরিবডি। আমি আজকে আর বেশি কিছু বলছি না, আই এম ফিলিং টায়ার্ড অ্যাকচুয়ালি, দুইটা ক্লাস পর তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। দিস ইজ অল ফর টুডেস ক্লাস। ওকে, Thank you, Miss. Eid Mubarak. ঈদ মোবারক মিস। হ্যাভ এ ঠিক নাইস আছে, আসসালামু আলাইকুম। এন্ড বি সেফ। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম হ্যালো। হ্যাঁ ম্যাম বলো বলো। আমার প্রেজেন্টটা দেওয়া হয় না ম্যাম, লেটে লেট ছিলে? প্রেজেন্ট। হ্যাঁ নাম বলো। ম্যাম আইডি 2320